মাটির নিঃশেষ সত্য দিয়ে গড়া হয়েছিল মানুষের জীবনের ধুলো। মাটি এমন একটা জিনিস যাতে আমরা আমাদের জীবনের অন্তিম ক্ষণটাকে কাটাই। আবার মাটি এমনই জিনিস যাতে আমরা আমাদের পরম শ্রদ্ধার বা পরম পূজিত আরাধ্য দেবতা বা দেবীকেও গড়ে তুলি নিজের কল্পনা শক্তির দ্বারা। কলকাতা, বাঙালিয়ানা দুর্গাপুজো, আর তার সাথে জড়িত একটি নাম কুমারটুলি। কুমারটুলি আসলে কলকাতার হৃদয়, আর এই হৃদয়ে বাস করেন যেই সব তারকারা যাদের হাত দিয়ে গড়া মূর্তি দেশ বিদেশে পাচ্ছে খ্যাতি, আর আমাদের পশ্চিমবঙ্গ বিশ্বের দরবারে পাচ্ছে সর্বশ্রেষ্ঠ স্থান। আজ আমাদের টাইম লাইনে তারকা সেটে চ্যানেল ভিশনে উপস্থিত কৌশিক ঘোষ। নমস্কার দাদা। আজকে জানবো ওনার সম্বন্ধে কিছু কথা, আর আপনাদেরকেও জানাবো মাটির কথা। দাদা, আপনার পথ চলা ছোটবেলাটা কেমন ছিল? আমার ছোটবেলা বাবার কাছ থেকেই কাজ শেখা, এবং আমরা হচ্ছি আমাকে নিয়ে থার্ড জেনারেশন। আমার দাদু প্রথম শুরু করেছিলেন, তখন কুমারটুলিতে বলতো। প্রথম ট্রাম লাইন হচ্ছে চিতপুর, সেখান দিয়ে ঘোড়ায় টানা গাড়ি চলতো, দাদুর কাছ থেকে শোনা, মানে বাবার কাছ থেকে শোনা। তো দাদু প্রথম করতেন হচ্ছে কলকাতার যত পুরনো রাজবাড়ি, তখন তো শুধু রাজবাড়ির পুজোগুলোই হতো, তো দাদু তখন প্রথম ওই রাজবাড়ির পুজোগুলোকেই করতো, মানে যত সাজ ছিল সেই সাজগুলোও প্রোভাইড করতো। আচ্ছা। তারপর আস্তে আস্তে বাবাও তখন করতো। তারপরে ভীমনাগের বাড়ি, আমাদের এখানে যে বিখ্যাত মিষ্টির দোকান ভীমনাগের বাড়ির মেয়ে এসে বললেন, উমানা, উনি এসে বললেন যে দাদা আমি বাড়িতে একটা পুজো করব, আমাকে একটা ছোট্ট ঠাকুর করে দিন, বাড়িতে নিয়ে যাব, মানে জার্মানিতে নিয়ে যাব। বাবা তখন বললো ঠিক আছে আমি করে দেবো। তো এখন একটা ছোট্ট একটা সোলার ঠাকুর করে দিয়েছিলেন, উনি বাড়ি নিয়ে গেছিলেন। তারপর থেকে আস্তে আস্তে ওইভাবেই সোলার ঠাকুর হতে থাকতো। তারপরে বাবা যখন আরেকটু পরের দিকে তখন বললো যে একই রকম হচ্ছে, কিছু চেঞ্জ করে দিন। তো বাবা তখন সোলার ওপর রং থাকে না, রং ফেড হয়ে যায়। তো বাবা ওই জন্য করলো কি, এটা স্কিন তৈরি করলো, মানে মাটির ওপর কাপড় দিয়ে এবং আঠা দিয়ে একটা স্কিন তৈরি করলো, যার উপর রং করলে রংটা পার্মানেন্ট হতো। তো সেটা করার পর তো সেইভাবেই চলতে থাকতো। তারপরে আমি আসার পরে বাবার কাছ থেকেই শেখা, সেই কাজও করতাম। তারপরে আস্তে আস্তে ফাইবার এলো, এখন ফাইবারই ম্যাক্সিমাম যায়, শোলাও যায় সঙ্গে। আপনার যে এই যে ঠাকুর মানে প্রতিমা গড়া বা এই কাজগুলোকে শুধুমাত্র কলকাতা শহরে সীমাবদ্ধ নাকি না? আমার মনে হলো যে একদমই বিস্তৃতিটা অনেকটা বেশি। একদমই। আমাদের এখানে তো সব মাটি ঠাকুর হয়, তো বিদেশে মাটি নিয়ে যাওয়ার প্রবলেম, ভেঙে যায়। তো ওই জন্য ফাইবার এবং শোলা। তো আমাদের কাজ হচ্ছে শুধু বিদেশেই ঠাকুর পাঠানো, যত ফাইবারের শোলা ঠাকুর যায় ম্যাক্সিমামটাই আমার। ওই প্রতি বছর 30-35টা তো যাই, মানে একটা কমিটি নিচ্ছে এরকম নয়, মানে কেউ নিয়ে গেলে 2 বছর পুজো করে, কেউ 4 বছর, কেউ 7 বছর, মানে যে কমিটির যেরকম পয়সা সেরকম করে। আর 2-1টা কমিটি আছে তারা প্রতি বছর নিয়ে যায়, যেমন সিঙ্গাপুর, দুবাই, এরা প্রতি বছর নিয়ে যায় এবং প্রতি বছর বিসর্জন করে। ও আচ্ছা, মানে মোটামুটি তো বিশ্বের প্রত্যেকটা জায়গায় আপনার হাতের কাজ তার মানে গেছে, মানে সারা বছরের একটা সুবিশাল কর্মকাণ্ড। মানে বাঙালি হিসাবে আমরাও গর্বিত ওনাকে আজকে আমাদের টাইম লাইনে তারকাতে পেয়ে। আর আমি একটা জিনিস জিজ্ঞাসা করছি আপনাকে, যেটা যে এত সুন্দর সুন্দর কাজের জন্য যেখানে প্রত্যেকটা জায়গা থেকে আপনি ডাক পাচ্ছেন, তার মানে বিশেষ কিছু সম্মানেও তো আপনি ভূষিত হয়েছেন। হ্যাঁ, কিছু তো আছেই, একটু আমরাও জানতে আগ্রহী আসলে। যেমন আমার একটা কালী ঠাকুর আছে, সেটা ব্রিটিশ মিউজিয়ামে আছে পার্মানেন্ট, সেটা ওয়ার্ল্ড ট্যুর করলো রিসেন্টলি। তো এটা একটা বিরাট অ্যাচিভমেন্ট। তো এটা যখন লঞ্চ হলো, তো সেদিনকে পুরো ব্রিটিশ মিউজিয়াম ছুটি দিয়ে, মানে আমাদের জন্য একটা পার্টি রাখা হলো, ওদের ইনভাইটেড 200 লোক নিয়ে সেই পার্টি হলো, পুরো ব্রিটিশ মিউজিয়াম বন্ধ ছিল সেদিন। মাটির মতো কোমল হলে, হৃদয় যদি স্বচ্ছ থাকে, তাহলে আপনার বিস্তৃতিটাও কিন্তু এতটাই হতে পারে। তার মানে মোটামুটি অনেকগুলো জায়গায় আপনার প্রতিমার সূত্রে, নিজের কৃষ্টির সূত্রে যাওয়া হয়, যাতায়াত। প্রতিমা সূত্রও আছে, তারপর ডেকোরেশনও হয়, যেমন এনএবিসির যত ডেকোরেশন হয় মানে পাঠাই ওগুলো, যে এনএবিসি নর্থ আমেরিকান বেঙ্গলিজ অ্যাসোসিয়েশন, নর্থ আমেরিকান বেঙ্গল অ্যাসোসিয়েশন, তাদের যে ডেকোরেশনগুলো হয় সেগুলো আমি পাঠাই। আমি ম্যাডিসন স্কয়ার গার্ডেন ম্যানহাটনে 3বার ডেকোরেশন করেছি, লস ভেগাসের পুরো হল ডেকোরেশন করেছি, এরকম প্রচুর আছে। এবং আমি পুজোর সময়তে লন্ডনেই থাকি,
ওটা লক্ষ্মী মিত্তালের পুজো বলে পরিচিত। লক্ষ্মী মিত্তাল আসেন উনি, আচ্ছা। আর এটার কোঅর্ডিনেট করেন ডক্টর আনন্দ গুপ্ত। আচ্ছা। তো সেটাতেও করেছি, এবং লন্ডনে গিয়ে বসে ঠাকুর তৈরি করেছি। সেটা অনির্বাণ মুখোপাধ্যায় বলে একজন ছিলেন, তো উনি উদ্যোগ নিয়েছিলেন। তো একদিকে পুজো হচ্ছে, আর পাশেই আমি ঠাকুর তৈরি করছি। নতুন আর একটা ঠাকুর তৈরি হচ্ছে, যেটা বাচ্চারা এসে দেখছে, মানে যারা কোনোদিন দেখেনি, বা বাচ্চারাও ইন্টারেস্ট ভরে এসে দেখছে কি হচ্ছে ব্যাপারটা। তখন যখন দেখছে এই ঠাকুরটাই আবার আরেকটা হচ্ছে, মানে তারা খুব আনন্দিত। আচ্ছা, একটা খুব আমার মনে খুব প্রশ্ন, একটু খচখচ করছেই বলছি, কারণ আমার যেমন সাবেকি শোলার সাজ বা ডাকের সাজ যেটাকে বলি আমরা খুব সম্ভবত, আমার সাবেকি ঠাকুর দেখতে ভালো লাগে বা একচালার ঠাকুর দেখতে আমার ভালো লাগে, কিন্তু থিমের ভিড়ে, মানে থিমের যা যুগ পড়েছে মোটামুটি আমাদের ছোটবেলা থেকেই দেখছি মোটামুটি, এটাতে কি সাবেকিয়ানাটা হারিয়ে যাচ্ছে? দেখুন, সবটাই একটা পরিবর্তনশীল। তো আমরা সাবিকিয়ানা দেখে এসেছি, তো সাবিকিয়ানাই আমাদের সবসময় ভালো লাগে, এবং দেখেও মনে হয় যেন ভক্তি আসে, যে হ্যাঁ আমরা মানে মনে মনে ওটাই ভাবি যে এটাই আমাদের হ্যাঁ, ঠাকুর। একদমই একদমই। কিন্তু আমরা যখন থিমে দেখি তখন কিন্তু ওই ভক্তি আর আসে না, কিন্তু তখন মনে হয় একটা শিল্পকর্ম চলছে। অবশ্যই এটাই প্রদর্শনী মনে হয়, হ্যাঁ, একটা rather। শিল্পকর্ম বা একটা হ্যাঁ। প্রদর্শনী চলছে। কিন্তু আমরা সবসময় তখনও মানে যে লোকটা গিয়ে আপনার ওই থিমের ঠাকুর দেখছে, সে কিন্তু বাগবাজারে এসেও হাত জোড় করে মায়ের দিকেই তাকিয়ে থাকবে। ওটা একটা অন্য অনুভূতি, একদম। বাগবাজারের প্রতিমা একটা মানে অন্য ওই অনুভূতি টানা চোখ বাঙালির। বা দোভাষী চোখ, সেই মুখগুলোই আলাদা। আর এখন থিমের মুখগুলো তো আলাদা, সেটা একটা অন্য লাইন। হলুদ গাত্রবর্ণ, একদম। তার সাথে ভাষা চোখ, মায়ের মুখটা অদ্ভুত লাগে। মানে উনি যখন চলেও যান, মা তো প্রত্যেক একদম, বছরই একদম। আসেন, চলে যান মনে হয় যেন চোখটা জলে ভরা, তো এতই জল জল করেন প্রতিমাগুলো। আরো একটা ব্যাপার হচ্ছে, আমরা তো ঠাকুর তৈরি করছি, যখন আমাদের লাস্ট ঠাকুর ঘর থেকে বেরিয়ে যাচ্ছে, মানে আমারটাই বিশেষ করে বলি, বাইরের জন্য ঠাকুর আমার ধরুন ওই পুজোর 1 মাস আগে থেকেই সব বেরিয়ে শেষ হয়ে যায়, আমার নেক্সট ইয়ারে কাজ শুরু হয়ে যায়, বাহ। নেক্সট ইয়ারে অর্ডারও এসে যায়, কাজও শুরু হয়ে যায়। তো ওই যে লাস্ট ঠাকুর বেরিয়ে যায়, তখন মনে হয় যেন একটা কি চলে যাচ্ছে, বাড়ির মেয়েকে একদম। পাঠিয়ে দেওয়ার মতো মনে হয়। আসলে কৌশিক বাবুর মানুষ, মানে কৌশিক বাবুদের মতো মানুষের জন্যই আমরা সাধারণরা এত সুন্দর সুন্দর প্রতিমা দেখতেও পাই, এবং আমি বলবো বিশ্বের দরবারেই, যেটা আমি আগেও বলেছি, এই শিল্পকর্মগুলো স্থায়িত্ব পাচ্ছে, মানে বাঙালি কিন্তু বিশ্বের দরবারে কোথাও না কোথাও গিয়ে শিল্পকর্ম দিয়ে আজও মন ছুটছে। আর থিম থাক না, থিমের এত প্রচার, কিন্তু তা সত্ত্বেও দেখুন সাবেকিয়ানার জয় জয়কার সর্বত্র। আচ্ছা, আমি আর একটু গল্পতে আসি, যে ছোটবেলায় শুধুমাত্র বাবা বা এই পূর্বপুরুষ সংক্রান্ত এই ব্যাপারটার জন্যই কি শুধুমাত্র এটার জন্য আসা, মানে এই প্রতিমা গড়ার জন্য আসা, নাকি নিজেরও তো ভালো লাগা ছিল? একদম। আপনার পড়াশোনার বিষয়টা কি নিয়ে? আমি যা পড়েছি, তারপরে গিয়ে আমি খেলতাম। আমি ফার্স্ট ডিভিশনে খেলেছি ক্রিকেট। তো যাই হোক, তারপরে খেলতে খেলতে মনে হলো যে এটা করারও দরকার। তো তারপর থেকে আর সব সময় আমাদের চোখের সামনে হচ্ছে বলে আমার শেখাটাও খুব সহজ, এবং ছেলেও দেখছে যে যে চোখের সামনে ঠাকুর হচ্ছে, ওরও ইন্টারেস্ট। মানে এটা আমরা অর্ধেকটা দেখেই শিখে গেছি আমরা। আমার আপনার কথা শুনে, এবং আমি বুঝতে পারছিলাম উনিও খুব আবেগপ্রবণ হয়ে পড়ছিলেন, আমার আপনার কথা শুনে ওটাই মনে হলো যে যখন প্রতিমাটা তৈরি হচ্ছে, একটা ছোট্ট বাচ্চাকে হাতে ধরে বড় করে তাকে বিদায় করে দেওয়ার মতো, মানে বাড়ির মেয়েকে একদম বিদায় করে দেওয়ার মতো ব্যাপারটা হয়, হাতে ধরে বড় করে। মানে আজকের এপিসোডটা আমি জানি আপনাদের একটু অন্যরকম লাগবে, কিন্তু তা সত্ত্বেও চলছে এরকম ধরনের কথা। কিন্তু তার মাঝখানে যাব জীবনের কোনো স্মরণীয় ঘটনা, মজার হতে পারে সেটা। এরকম প্রচুর ঘটনা আছে। যেমন একবার বাইরে গিয়েই বলি, বাইরে গিয়ে আমি বললাম যে এই ঠাকুরের মুখটা কি আমি চেঞ্জ করে দেবো, মানে একটু অন্যরকম করে দেবো। তো তারা তখন বলছে কেন চেঞ্জ করবে, আমি বলছি একটু অন্যরকম হবে, দেখতে লাগবে। তো ওরা বলছে না না না, আমাদের একদম সাবেকিয়ানাই চাই। আচ্ছা, আমি সাবেকিয়ানা মানে যেরকম ট্র্যাডিশনাল হয় সেরকম। বলছি এরপরে আপনি এঁকে দেখান। তো আমি সাথে সাথে আবার একটু এঁকে টেকে দেখালাম। বললো হ্যাঁ একদম এই জিনিসই চাই। আমি বললাম নেট থেকে দেখে নিন। বললো নেট থেকে দেখবো না, তুমি এঁকে দেখাও। তো আমি এঁকে দেখালাম, ওই যেটা আমি বলছি লন্ডনে গিয়ে ঠাকুরটা তৈরি হলো, তো এঁকে দেখাও। তো এঁকে দেখিয়ে দিলাম, বললো হ্যাঁ একদম এটাই চাই।
আসলে মানে মানে এটা শুনে আমাদেরও ভালো লাগছে, মানে কানের আনন্দ, একদম। মনের বাইরে আনন্দ, বিদেশে আমরা যখন মানে সমাদৃত হওয়া। সকলকেই আমি অ্যাপ্রোচ করি, মানে সবাই বলে, যখন আমি বলি যে অন্যরকম করে দেবো একটু থিম টাইপ কিছু, না না কিচ্ছু থিম টাইপ না, একদম রটা পেতে চায় একদম। একদম ট্র্যাডিশনাল। এবং তারা যে পুজো করে খুব নিষ্ঠা করে করে। এখন তো আগে তো হতো মানে ওই উইকেন্ডে হতো এরকম, এখন ম্যাক্সিমাম পুজোই, যেগুলো একটু বড় পুজো, ম্যাক্সিমাম পুজোই দিনের দিন হয়। আচ্ছা, আরও একটা প্রশ্ন, মানে আমার পরবর্তী প্রশ্ন, সেটা হচ্ছে কৌশিক বাবুর কুমারটুলিতে ঠিক কোন জায়গায় বসতভিটে আর কোথায় আপনার এই বড় কর্মকাণ্ডটা চলে? বললামই আমাদের তিন পুরুষের তার আগে থেকে আমার দাদুরা কুমারটুলিতে আসা, এবং কুমারটুলিতেই আমাদের বাড়ি, এবং কুমারটুলির মুখে ঢুকতেই ট্রামলাইন থেকে, ট্রামলাইনের উপরেই আমাদের দোকান। আচ্ছা, তাহলে আমাদের আজকের স্টুডিও তারকাকে যদি কেউ গুগল করে হ্যাঁ, কি নামে পাবে? কুমারটুলিতে কৌশিক ঘোষ নাম দিয়ে গুগলে সার্চ করলেই পেয়ে যাবে। আচ্ছা, আহ, আমি বলবো আপনাদেরকে যে যার প্রতিমা বাইরেও যায়, আমার মনে হয় আপনারা যদি কখনো চান, আমাদের যারা দর্শক বন্ধুরা রয়েছেন, অনেক সময় তো আমাদেরও খুব ইচ্ছা হয় যে এই এই স্পেশাল মানুষগুলোর হাতে গড়া কিছু প্রতিমা আমাদের কাছেও থাকুক বা আমরাও পুজো করতে চাই। আপনারা কিন্তু ওনাদের সাথে যোগাযোগ করতে পারেন, আর আশা করি আপনারা অভিভূত হবেন। আচ্ছা, আমি আর একটা বলি, আমি যেটা বিসর্জনের ব্যাপার বলি, তো ওখানে তো ওইভাবে বিসর্জন হয় না, তো এখন ফাইবারের হয়ে গেছে, সেগুলো আর বিসর্জন করলেও কিছু হয় না। তো সুতরাং ওদের তো 4 বছর, 5 বছর, 10 বছর, যে যেরকমই পুজো করুক, এরকম পুজো হয়। তো ওরা কি করে, যখন নতুন ঠাকুর আবার নিয়ে যাচ্ছে, 4 বছর বাদেই ধরলাম, 2 বছর বাদেই ধরলাম, নতুন ঠাকুর নিয়ে যায়, পুরনো ঠাকুরটাকে হয় কোনো ছোট কমিটি যারা জাস্ট স্টার্ট আপ করছে তাদেরকে দিয়ে দেয়, বা ওটা রিচুয়াল করে হচ্ছে সুইমিং পুলগুলো, ওখানে বড় বড় সুইমিং পুল পাওয়া যায়, মানে প্লাস্টিকের, যেটা ওদের নিজস্ব সুইমিং পুল সেরকম নয়, প্লাস্টিকের সুইমিং পুল পাওয়া যায়, তো তার মধ্যে চুবিয়ে ওরা তুলে নেয় রিচুয়াল করে, যে এটা বিসর্জন হয়ে গেল। আর দুবাই আর সিঙ্গাপুরে যেটা করে, সেটা হচ্ছে দুবাইতেও ওই তার নিজেদের সুইমিং পুলের মধ্যে ডুবিয়ে তুলে নেয়। আর সিঙ্গাপুরে যেটা করে, সেটা হচ্ছে ওরা ওখানকার গভর্নমেন্টকে কন্ট্যাক্ট করে এবং জাহাজে করে ঠাকুরকে নিয়ে যায় হচ্ছে সমুদ্রের মাঝখানে, এবং তার সঙ্গে পুলিশ প্রোটেকশন থাকে, ওই ক্রেনে করে জলে ডুবিয়ে, সাগরে ডুবিয়ে আবার তুলে নিয়ে এসে গার্বেজ করে। আচ্ছা, এটা। আর একটা হয় যেটা আমি প্রতি বছরই অ্যাটেন্ড করি মোটামুটি, সেটা হচ্ছে লন্ডনের যে আমাদের এখানে যে টেমস প্যারেড, মানে সরি, আমাদের এখানে যে রেড রোড প্যারেড হয়, তো সেটার মতনই করে অনির্বাণ মুখোপাধ্যায় বলে একজন আছেন, উনি প্রথম শুরু করেছেন, উনি এবং আমি। তো টেমসের ওপরে দুর্গা পুজো, মানে টেমসের ওপরে দুর্গা প্যারেড। তো আমরা করেছিলাম কি, টেমসের জাহাজের ওপরে ঠাকুর তুলে পুরো টেমস ঘোরা হয়েছে, মানে নদীটা পুরোটা কভার করেছে, পুরো নদী কভার করা হয়েছে। এটা প্রথমবার হলো, তখন লোক জানতো না হতো, মানে তবুও বেশ লোক হয়েছিল, সব আমাদের ওই টাওয়ার ব্রিজের ওপর এরকম সব দাঁড়িয়ে দেখলো। পরের বছর হলো কি, যখন হচ্ছে তখন আরও 2-3খানা ঠাকুর এলো, 2-3খানা জাহাজ আরও বাড়লো, আরও কমিটি এলো, সে পুরো টেমস ঘুরে যখন টেমসের তলা দিয়ে যাচ্ছে, মানে টেমস দিয়ে যাচ্ছে, তখন ওই টাওয়ার ব্রিজ খুলে দেওয়া হয়েছিল ঠাকুর যাচ্ছে বলে, যাতে উপর দিয়ে কোনো লোক বা মানুষ না হেঁটে যায়। এটা একটা খুব বড় ব্যাপার, এটা অ্যাচিভমেন্ট, মানে লাইফের একটা বড় অ্যাচিভমেন্ট এটা। আর একটা হচ্ছে যে আপনার পরিবারে এখন, আপনি যেটা বললেন যে আপনার ছেলে আছে খুব সম্ভবত, পরিবারে আপনার স্ত্রী পুত্র মানে একান্নবর্তী পরিচয় না এখন সেকুলার? না না না, বাবা মারা গেছেন রিসেন্টলি, মা আছেন, এবং দিদিদের সব বিয়ে হয়ে গেছে, দিদি বোনেদের। আর ছেলে সিম্বাইসিস থেকে, পুনে সিম্বাইসিস থেকে মাস্টার্স করে এখন চাকরি করছে, কিন্তু কিন্তু ওর ন্যাকও হচ্ছে এরকম ঠাকুর তৈরি করা বা এরকম, মানে সবসময় দেখছে, যেটা আমরা সবসময় যেটা দেখি হলে মন্দ নয় একদম, যে সবসময় যে চোখের সামনে যেটা দেখছে, সেটা তো তার সবসময় ভালো লাগবে। আর তার মধ্যে ওর জেনেটিক্সে ঢুকে গেছে, এটা একদম ব্লাডে ঢুকে গেছে। তো আর এই চলছে আমাদের অতিথির সাথে কথা। আর স্কুলের কোনো ছোট ছোট ঘটনা, মানে স্কুল লাইফে ছোটবেলায়, একদম ছোটবেলায় কোনো দুষ্টুমি, আপনি ছোটবেলা থেকে এরকম শান্ত না, দুষ্টুমি কোনো ঘটনা আছে? ছোটবেলায় তো আমরা খেলার জন্যই বেশি স্কুলে যেতাম, মানে আমি শ্যামবাজার এবি স্কুলে পড়তাম। তো যখন আমরা তো ছোটবেলাতেই খেলে এসেছি, তো শ্যামবাজার এবি স্কুলে তখন ওই আন্ডার 16, আন্ডার 19 এরকম সব খেলা হতো, সিএবির আন্ডার 19। তো আমরা ওই স্কুলের ওগুলো খেলতাম। তখন এটা দুষ্টুমি বলবো না, এটা হচ্ছে আমাদের তখন মানে
খুব কষ্ট করেই আমরা বড় হয়েছি। তখন ওই স্কুলে যখন অন্যান্য স্কুলে বড় বড় স্কুলগুলো দেখতাম যে টিফিন দিচ্ছে, তারা এ করছে, আমাদের সেখানে কিছুই নেই, আমাদের শুধু ছাতু গুলে মানে ছাতু মেখে একটু দিয়ে দিল, আমরা খেলাম, এরকম আছে। মানে এগুলোর জন্য এগুলোর যে আনন্দ সেটা আমার মনে হয়, আমার এখন মনে হয় যে ওগুলোতেও নেই। সবাই মিলে হ্যাঁ। ওইটুকু ছাতুই ভাগ করে খাওয়া, এগুলো এখনকার একটা। আমাদের জেনারেশন এবং আমাদের পরবর্তী জেনারেশন তো কোনোভাবেই এটার মূল্যই হ্যাঁ, বুঝবে না। একদম একদম। কারণ আমাদের না, মূল্য হয়তো বোঝে, কিন্তু অতটাও আসলে তো স্ট্রাগল করতে হয় না, হ্যাঁ, মানে আসলে এত। এক্সপিরিয়েন্সটাই তো করেনি যে একদম ছোট ছোট একদম জিনিসের মধ্যে কি একদম মজা রয়েছে। খেলেছি যখন, তখন আমি থামস আপ ট্রফিও আমরা সেই বছরেই থামস আপ ট্রফি, দাত্তু ফাতকার, আন্ডার-19 সবকটা চ্যাম্পিয়ন হয়েছিল একসঙ্গে। এবং থামস আপ ট্রফি যখন খেলি তখন সৌরভ গাঙ্গুলি আমাদের এগেনস্টে ছিল, আচ্ছা। কালীঘাট মাঠে আচ্ছা। আমাদের খেলা হয়েছিল। জীবনে বেশ কিছু বড় বড় অভিজ্ঞতার সম্মুখীন কৌশিক বাবু। আমি একটা জিনিস জানতে চাইছি, আমি যখন দেবদাস পড়ছিলাম তো ওখানে বেশ কিছু জায়গা, এবং আমরা যখন শাহরুখ খানের অভিনীত ও, দেবদাসও এটা দেখতে বলা পাই। হয়নি, আপনি দেবদাস বললেন আমার মনে পড়ে গেল। আচ্ছা, বলুন। দেবদাসের শুটিং এর সেটআপ ম্যাক্সিমামটাই আমি পাঠিয়েছি। বাহ। সেটা হচ্ছে মানে ওই সঞ্জয় লীলা বানসালী আমাদের বাড়িতে এলেন, এসে একবেলা মানে বললেন যে আমি খাবো, হ্যাঁ। এবং তখন পোস্ত, বিউলির ডাল এই করে এইগুলো খেয়েছিল, এবং একবেলা থেকে আমাদের বুঝিয়ে গেল যে কিভাবে কি হবে, কি কি চাই, মানে ওনার যেগুলো ক্রাইটেরিয়া ছিল আমিও বুঝলাম। বুঝে ওনার জন্য আমরা ওই সিনেমাতেই দেখেছেন হয়তো, দুখানা দুর্গা ঠাকুর গেছিল। একটা হচ্ছে কালারফুল, যেটা ওই নাচের সময় হচ্ছিল, আর একটা হচ্ছিল পুরো সাদা, সেটা হচ্ছে ওই আরতি ফারতি ওইসবের সময় ছিল। এবং তার যে রিক্সা গেছিল, ওই রিক্সা পাঠিয়েছিলাম। তারপরে তো ওই পুরো গেটআপটা মানে বানসালী জির একদম একদম, তারপরে সিনেমার পুরো সেটআপটা ওনার করা। তারপরে বড় বড় ওই প্রদীপগুলো, এরকম সমস্ত প্রচুর জিনিস, মানে কন্টেনার ভরে ভরে মাল গেছে তখন। তারপরে এই অমিতাভ বচ্চনের ছেলের বিয়ে, অভিষেকের বিয়ের যে ডেকোরেশনটা, সেটা আমি করেছিলাম। আমি আবার মানে আমার তো ভালোই লাগছে অবশ্যই জানতে, আর আশা করি দর্শকদের আজকের এপিসোডটা ভীষণ ভালো লাগবে। আমি যেই প্রশ্নটা ধরে এগাচ্ছিলাম আবারও যাচ্ছি সেই প্রশ্নের দিকেই। আমরা দেবদাস মুভিতে দেখতে পাই যে আমাদের প্রতিমা গড়ার সময় একটা বিশেষ জায়গার কোনো মাটি লাগে, এই ঘটনাটা কি সত্যি? আগে এই রিচুয়ালটা ছিল, তো এখন আর সেভাবে হয় না, তবুও দু একটা বাড়ি, পুরনো বাড়ির এখনো সেই রিকোয়ারমেন্টস রয়েছে। একদম। সে আরেকটা আছে যেটা হচ্ছে ওই রথের দিন চোখ দেওয়া, ওই মানে রথের দিন কাঠামো পুজো হওয়া। আচ্ছা। সেটা এখনো দু একটা বাড়িতে এখনো তারা করে, কাঠামো নিয়ে আসে, মানে তাদের কাছে ওই কাঠামো না বিসর্জন দেয় না অনেক বাড়ি। অনেক বনেদি বাড়ি আছে যারা কাঠামো বিসর্জন দেয়, সেই কাঠামোতেই তুলে নেয়, ওটাতেই আবার নতুন করে আবার ওই কাঠামোতে পুজো, ওই কাঠামোগুলো নিয়ে আসে, নিয়ে এসে সেগুলো পুজো হয়ে তখন কাজ শুরু হয়। আবার নতুন যারা কাঠামো করে ঠাকুর মশাই নিয়ে এসে পুজো হয়, তারপরে কাজ শুরু হয়। এত কাজের প্রেসার সামলান কি করে? আবার ছিল হচ্ছে মহালয়ের সময়, মহালয়ের দিন চোখ দেওয়া, তো সেগুলো তখন লিমিটেড পুজো ছিল, লিমিটেড ব্যাপার ছিল, তো ওই ওই জন্য ব্যাপারগুলো হতো। এখন তো আর ওইভাবে হওয়া মুশকিল, আর হবেও না। সত্যি কথাই। কাজের চাপ তো সবসময় আছে, সে সামলাতেই হয়। আপনি পুরোটা একা হাতে করেন না? কর্মচারী তো অবশ্যই আছে, মানে না হলে সম্ভবই নয়, একার দ্বারা সম্ভব নয়। এবং আমাদের যারা, আমার এখনো যারা কারিগর আছে, নতুন তো কিছু আছেই, পুরনো যারা আছে তারা বাবার আমলের সময় লোকজন, তারা এখনো আমার সঙ্গে কাজ করে। আমি আপনার বাবার প্রসঙ্গে যদি যাই, আপনার বাবার জীবনেও নিশ্চয়ই আপনার মতো কিছু অ্যাচিভমেন্ট থাকবে, কারণ পদাঙ্ক অনুসরণ করে মনে হয় আমরা পাচ্ছি আমাদের বাবা মার, তো সেরকম যদি কিছু কাজ। বাবাও সারা পৃথিবী ঘুরেছেন, আমিও যেমন আইফেল টাওয়ারের কথা একটা বলছিলেন আপনি। বাবা সারা পৃথিবী ঘুরেছেন, তো বাবাও ইউএসএ প্রচুরবার গেছেন। আর বাবা একবার করেছিলেন আইফেল টাওয়ার সাজিয়েছিলেন পুরো, তখন ইন্ডিয়া গভর্নমেন্ট থেকে নিয়ে গেছিল, রাজীব গান্ধী তখন রাজীব গান্ধী তখন প্রধানমন্ত্রী ছিল, ওই আইফেল টাওয়ার পুরো সাজিয়েছিল, এবং তখন রাজীব গান্ধী ওখানে ছিল। তারপরে জাপানে পুরো মিউজিয়ামে কাজ হয়েছে, এরকম আমিও মিউজিয়ামে যেমন কাজ করেছি, মিউজিয়ামে এখন ঠাকুর আছে। আবার সোয়াস ইউনিভার্সিটি বলে একটা আছে, সেখানেও ওই ঠাকুর তৈরি হয়েছে। বাহ। কিছু কিছু মানুষ যারা আমরা দেখতে পাই সাধারণভাবে, তাদেরকে রাস্তাঘাটে বা পথ চলতি সময় বা মূর্তি করার সময় বা তাদের কাজ করার সময়, সাধারণ থেকেই কিছু মানুষ হয়ে ওঠেন অনন্য সাধারণ, আর এই অনন্য সাধারণরাই আমাদের মধ্যে থাকা টাইম লাইনে তারকা। আশা করি ওনাদেরকে দেখে আমরা অনেক কিছু শিখব,
মাটি দিয়েও যে মন জয় করা যায়, খ্যাতির একদম উচ্চ শিখরে পৌঁছানো যায়, বিশ্ব দরবারে বরেণ্য হওয়া যায়, আজকের এপিসোডে আমরা কৌশিক বাবুকে দেখে কিন্তু সেটা জানলাম এবং শিখলাম। সুতরাং আমার মনে হয় যে এইভাবেও মন জয় করে এগিয়ে যাওয়া সম্ভব। আমার একটা বিখ্যাত উক্তি মনে পড়ে গেল যে যদি আমরা আমাদের সব কিছুকে সুস্থভাবে ম্যানিফেস্ট করতে পারি, তাহলে সফলতা যে কোনোভাবে যে কোনো পথে আসতে বাধ্য, যদি আমরা নিজের কার্যের প্রতি সৎ এবং একনিষ্ঠ হই। দাদা, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের টাইম লাইনে তারকাতে আসার জন্য। আমি তো খুবই অভিভূত, মানে আমি জানি না, আপনাকে আমার বলার কোনো ভাষা নেই। আর খুব সত্যি কথা দর্শক বন্ধুরা, আমার কিন্তু ওনার সাথে এইভাবেই হঠাৎ আলাপ, আমাদের কোনো স্ক্রিপ্ট ছিল না, না আমাদের কোনো কোয়েশ্চেনের প্রিপারেশন ছিল, একদম পুরোটাই আড্ডার ছলে আজকে আমরা করলাম। আমাদের সত্যি ওনাকে দেওয়ার মতো দৃষ্টটা আমার নেই। আর আমাদের চ্যানেলের পক্ষ থেকে, আমাদের চ্যানেল ভিশনের পক্ষ থেকে এবং টাইম লাইনে তারকার পক্ষ থেকে এবং আমাদের পুরো টিমের পক্ষ থেকে একটা ছোট্ট মেমেন্টো আপনার জন্য। আর এই সার্টিফিকেটটা আপনার জন্য। আশা করি আবার আপনাকে আমরা পাবো পুজোর আগে। আর দেখতে থাকুন টাইম লাইনে তারকা, আর অবশ্যই ফলো করুন চ্যানেল ভিশনের ফেসবুক পেজ আর ভাবনার আকাশ। আজকের এপিসোডটা এই পর্যন্তই, দেখা হবে খুব শিগগিরই আপনাদের সাথে। দেখতে ভুলবেন না টাইম লাইনে তারকা, শুধুমাত্র চ্যানেল ভিশনে।